আসসালামু আলাইকুম সবাইকে। আমি আল মোসা শাহরিয়ান। আশা করি তোমরা সবাই অনেক সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকে জীববিজ্ঞানের দ্বিতীয় দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছি জীবন পাঠ প্রথম অধ্যায়টির প্রথম টাইপটি নিয়ে। মূলত দুটি টাইপ থেকে এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন হয়। তার মধ্যে প্রথমটি আমরা গত পর্বেই আলোচনা করেছি, সেটি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, মানে এই সংক্রান্ত এই 5টি রাজ্য ও উদাহরণ। এই 5টি রাজ্য দিয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন খুব বেশি হয়, যে কোনো একটি রাজ্য চলে আসতে পারে। আর আমি তো আগেই বলেছি যে এই অধ্যায় থেকে এই দুইটা টাইপ পড়লেই সৃজনশীল ইনশাল্লাহ 80% বা তার চেয়ে বেশি কভার হয়ে যাবে। আর আদার যেগুলো আছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং মানুষের শ্রেণীবিন্যাস, এটাও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, এই 5টি রাজ্য ও উদাহরণ পড়তে হবে। এবং দ্বিতীয়টিতে আছে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা দ্বিপদ নামকরণ পদ্ধতির ধাপসমূহ। পরীক্ষা সৃজনশীলে একটা ফসলের নাম দিয়ে বলবে যে এর বৈজ্ঞানিক নামকরণের ধাপগুলো বর্ণনা করো। মনে করো প্রশ্নে ধানের নাম দেওয়া আছে, ধান, এর বৈজ্ঞানিক নামকরণের ধাপগুলো বর্ণনা করো। তো আমরা বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণের ধাপগুলো একবার শিখে ফেললেই হয়ে যাবে। এবার ধান দিয়ে আসুক আর পাট দিয়ে আসুক আর যাই দিয়ে আসুক, আমরা একই পদ্ধতিতে বর্ণনা করব, শুধু নামটা চেঞ্জ করে দেব। যদি ধান আসে তাহলে ধানের বৈজ্ঞানিক নাম লিখে এবার সবখানে উদাহরণে ওই ধানের বৈজ্ঞানিক নামটা বসিয়ে দেব। যদি পাট দিয়ে আসে তাহলে উদাহরণে পাটেরটা লিখে দেব, আর লেখাগুলো সব সেম থাকবে। তাহলে আমরা প্রথম পর্বে প্রথম টাইপটি নিয়ে আলোচনা করেছি, এটি শেষ। এবং আজকে আমরা দ্বিতীয় টাইপটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতি। তাহলে দ্বিতীয় টাইপটি হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। মানে কোনো জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ বিশিষ্ট হয়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামের নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। অর্থাৎ দ্বিপদ নামকরণ পদ্ধতির সংখ্যাটা ক নম্বরে আসতে পারে বা খ নম্বরেও আসতে পারে। তো কোন জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা দুটি পদ বিশিষ্ট হয়, এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামের নামকরণের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক নামকরণ বা দ্বিপদ নামকরণ পদ্ধতি বলে। এখন প্রতিটি জীবের বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতির ধাপগুলো নিচে আমি আলোচনা করেছি। যে পরীক্ষাতে যেটা দিয়ে আসুক আমরা এই লেখাগুলো লিখলেই হবে। এবার পরীক্ষায় ধানের বৈজ্ঞানিক নামকরণ আসুক আর পাটের আসুক আর আমের আসুক, যারই আসুক, আমরা এই ধাপগুলো দিয়ে শুধু বর্ণনা করব। তাহলে প্রথম ধাপটি হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে নামকরণ কি ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করেই উপস্থাপন করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে। তো বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, যেমন প্রথম অংশটি গণ, প্রথম অংশটি হবে কি গণ অংশ, এবং দ্বিতীয় অংশটি হবে প্রজাতির নাম, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এখানে এই প্রথম যেটা প্লাজমোডিয়াম, এটা হচ্ছে কি মানে ওই জীবের গৌণের নাম, আর বেবেক্স এটা হচ্ছে কি ওটা হচ্ছে ওই জীবের প্রজাতির নাম। তাহলে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গৌণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম, যেমন প্লাজমোডিয়াম বেবেক্স। তাহলে এটা লিখে দেব। যদি প্রশ্নে ধানেরটা বর্ণনা করতে বলে তখন আমরা এখানে যেমন দিয়ে ধানেরটা লিখব। যদি প্রশ্নে পাটেরটা বর্ণনা করতে বলে তাহলে আমরা এখানে এই উদাহরণে পাটের বৈজ্ঞানিক নামটাই লিখব। তার মানে প্রশ্নে সৃজনশীলের যে এটার বৈজ্ঞানিক নামকরণ ব্যাখ্যা করতে বলবে আমাদের সব লেখা সেম থাকবে, জাস্ট উদাহরণে আমরা ওইটাই বসাবো। মানে প্রশ্নে যেটা বলবে, যদি পাট বলে তাহলে আমরা এখানে পাটটা বসাবো, ধান বললে ধান বসাবো, বাঘ বললে বাঘ বসাবো, আম বললে আমেরটা বসাবো। যেটার বৈজ্ঞানিক নামকরণ ব্যাখ্যা করতে বলবে উদাহরণে আমরা ওইটা বসাবো, আর বাকি সব লেখা সেম থাকবে। তারপর সি নাম্বার হচ্ছে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অন্যান্য হতে হবে। অর্থাৎ দুটি জীবের বৈজ্ঞানিক নাম তো আর এক হলে চলবে না, ভিন্ন ভিন্ন হতে হবে, কারণ সবার প্রজাতি তো ভিন্ন হয়। তাহলে জীব জগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অন্যান্য মানে ভিন্ন হতে হবে, কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। অর্থাৎ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহার করা যাবে না, আলাদা আলাদা জীবের জন্য আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম ব্যবহার করতে হবে। তারপরে দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর, অর্থাৎ বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে।
এবং বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে। মানে বৈজ্ঞানিক নাম তো দুটি অংশ, যেমন এখানে লিখছি মৌমাছির বৈজ্ঞানিক নাম অ্যাপিস ইন্ডিকা। তো এখানের মধ্যে মূলত বলা হয়েছে নিয়মটা হচ্ছে কি, মানে এই যে দুইটি শব্দ, প্রথম যে শব্দ সেটার প্রথম অক্ষরটা মানে প্রথম লেটারটা বড় হাতের হবে আর বাকিগুলো ছোট হাতের হবে। আর পরের শব্দ যেটা, এইটার সব ছোট হাতের হবে। এটাই নিয়ম, এটা তুমি লিখে দিবা যে প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকি অক্ষর ছোট হাতের হবে। যেমন এখানে অ্যাপিস প্রথম প্রথম অংশ, তো প্রথম অংশের প্রথম অক্ষরটি শুধু বড় হাতের আর বাকি অক্ষরগুলো ছোট হাতের এবং দ্বিতীয় অংশটি সব ছোট হাতের, ব্যাস এটি হচ্ছে নিয়ম। তারপরে উদাহরণ দিয়ে দিবা, মানে প্রশ্নে যেটার বৈজ্ঞানিক নাম ব্যাখ্যা করতে বলবে সেটার উদাহরণ দিয়ে দিবা। তারপরে হচ্ছে কি, বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষর লিখতে হবে। যেমন আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এরপরটা কি, এরপরটা হচ্ছে হাতে লেখার সময় গণ ও প্রজাতির নাম এর নিচে আলাদা করে দাগ দিতে হবে। যখন বৈজ্ঞানিক নাম হাতে লিখবো তখন গৌণ ও প্রজাতির নাম এর নিচে কি দিতে হবে, দাগ দিতে হবে। যেমন এখানে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা, এখানে প্রথম অংশটি হচ্ছে গৌণ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি। তো প্রথম গৌণের নিচে দাগ দিলাম, এরপর প্রজাতির নিচে আলাদা করে দাগ দিলাম, তাহলে এটা হচ্ছে এফ নাম্বার নিয়ম। তো জি নাম্বারটি হচ্ছে, যদি কয়েকটি বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তাহলে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে। তাহলে দুইজন বিজ্ঞানী যদি একটা জীবের আলাদা আলাদা করে নাম দেন তাহলে কারটি নাম নেওয়া হবে, যিনি আগে দিয়েছেন ওনার নামটি গ্রহণ করা হবে। এস হচ্ছে, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নাম, তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন অরাইজা স্যাটিভা, যেমন কি অরাইজা স্যাটিভা। তাহলে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। যেমন এখানে অরাইজা সেটিভার পাশে এল এবং 1753 সাল দেওয়া আছে। তো এখানে এল মানে হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস এই নামটি করেছেন, তাই ওনার নামের সংক্ষিপ্ত রূপ এল এবং উনি 1753 সালে এই নামকরণটি করেছেন, তাই এখানে সাল সংযোজন করা হয়েছে। তো এই ছিল বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি। এবার পরীক্ষাতে যা দিয়ে আসুক আমাদেরকে শুধু এইগুলো লিখলেই হয়ে যাবে। আর কথা হচ্ছে, পরীক্ষা যদি বলে কি যে পাটের বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, তো তখন তোমাকে পাটের বৈজ্ঞানিক নাম জানতে হবে যে পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্করাস ক্যাপসুলারিস। তাহলে তোমাকে বইয়ে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে ওইগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। কারণ যদি পাটেরটা ব্যাখ্যা করতে বলে তাহলে তোমাকে তাকে লিখতে হবে যে পাটের বৈজ্ঞানিক নাম হলো যে কর্করাস ক্যাপসুলারিস। ওটা লিখে তারপর তুমি এই ধাপগুলো সেম ব্যাখ্যা করবা। শুধু যেমন দিয়ে উদাহরণ দেওয়ার সময় ওই ওই যেটা প্রশ্নে বলবে পাটেরটা লিখবে। যদি প্রশ্ন বলে আমেরটা তাহলে তুমি আমেরটা লিখবে। আর তাই তোমাকে বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ পারতে হবে। কারণ বলছে আমের বৈজ্ঞানিক নামকরণ ব্যাখ্যা করো, এখন তুমি যদি আমের বৈজ্ঞানিক নাম নাই জানো তাহলে তুমি তো আর এই ব্যাখ্যাগুলো লিখে লাভ হবে না, তোমাকে তার নামটা জানতে হবে। তাই অবশ্যই বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই বইয়ে দেওয়া বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করে ফেললেই হয়ে যাবে। এগুলো থেকেই পরীক্ষা চলে আসবে। যদি পরীক্ষাতে ব্যাখ্যা করতে বলে, যেমন যদি বলে যে আমেরটা ব্যাখ্যা করো, তাহলে তুমি লিখবা আমের বৈজ্ঞানিক নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নিচে এর বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি বা ধাপগুলো ব্যাখ্যা করা হলো। এই কথা বলে আমি যে ধাপগুলো তখন আলোচনা করেছি তুমি সেম ওগুলোই লিখে দিবা, শুধু উদাহরণের জায়গায় আম বলছে তাই আমেরটা লিখবে। আর তাই তোমাকে এই বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তো এগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো। এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দেখে ফেলবো। তার আগে আমরা দেখে ফেলি শ্রেণীবিন্যাস মূলত 7টি ধাপে হয়। তো শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। প্রথমটা হচ্ছে রাজ্য, প্রথমে এটা কোন রাজ্যের মধ্যে পড়ে, তারপরে কোন পর্বের মধ্যে পড়ে, তারপরে কোন শ্রেণীতে, তারপরে কোন বর্গে, তারপরে কোন গোত্রে বা ফ্যামিলিতে, তারপরে কোন গণ, লাস্টে যায় এটা কোন প্রজাতি। তো এই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ অবশ্যই মুখস্থ থাকতে হবে। আর মানুষের শ্রেণীবিন্যাসটি তোমরা একটু বই থেকে পড়ে নিও, তাহলে অধ্যায়টি সম্পূর্ণ কভার হয়ে যাবে। আর যে দুটো টাইপ আমি পড়িয়েছি বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি এবং ওই 5টি রাজ্য মনেরা, প্রতিষ্ঠা, পাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো পড়লে সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন চলে আসবে। তাহলে আমাদের
সৃজনশীলের জন্য দুইটা টপিকই শেষ হয়ে গেল। প্রথম টপিকটি আমরা গত পর্বে আলোচনা করেছি, আর লাস্ট টপিকটি আজকে আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে এই অধ্যায়টি পড়লেই, এই দুটো টপিক পড়লেই তোমরা অবশ্যই একটা সৃজনশীল খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবার চলো আমরা সৃজনশীল প্রশ্ন দেখে ফেলি।